নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব অনুরাগ রচিত চেনাগন্ধ উপন্যাস অবলম্বনে অপরাহ্নের সানাই। এটি আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। আজ শুনবেন এই পর্বের শেষ অংশ। গল্প পাঠে আমি পবিত্র। তবে গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শোনা যাক আজকের গল্প অপরাহ্নের সানাই। মিতাদি আমাকে মিতালের ঠিকানাটা বলিয়া দিল। বাড়ি ফিরিয়া ভাবিলাম কেমন করিয়া আমি মিতালির সম্মুখে দাঁড়াইব, কিন্তু আমাকে যাইতে হইবে। আমি ওর নিকট ঋণী হইয়া আছি। বাবুকে পুরো ব্যাপারটা বলিলাম। বাবু বলিলেন, দেখো বাবা, ভুলটা তো আর তার নয়। সে তোমাকে ভুল বুঝেছে। তোমার কর্তব্য তার ভুলটা ভাঙিয়ে দেওয়া। আর তুমি যদি না যাও তাহলে সে তোমার দুর্বলতাটা জানতে পারবে। আসল কারণটা তার তো জানা হবে না। তুমি যাও। রাত্রে ভালো ঘুম হইল না। একে শরীরের দুর্বলতা তখনও যায় নাই। বাবুর কথা মতো পরের রবিবার বৈকালে খাতা দুইটি লইয়া মিতালির বাড়ির উদ্দেশ্যে সাইকেলে চাপিয়া রওনা হইলাম। সমস্ত রাস্তাটা যাইতে যাইতে মাঝে মাঝে অন্যমনস্ক হইয়া পড়িতেছিলাম। সাক্ষাতে কি বলিব? আমার সকল কথা কি বিশ্বাস করিবে? অপমান করিবে না তো? আর আমার সঙ্গে আছে ওর খরচের অবশিষ্ট 20টি টাকা। 4:30 নাগাদ উহাদের গেটে গিয়া হাজির হইলাম। সাইকেলটিকে একটি গাছের তলায় হেলান দিয়া রাখিয়া গেটের ফাঁক ফোকর দিয়া উঁকি ঝুঁকি মারিতে লাগিলাম। দেখিলাম ভিতরের প্রাসাদোপম অট্টালিকাটি সগর্বে মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে। বাড়িটি দ্বিতল। উপর তলাকার সমস্ত জানালা দরজা বন্ধ। কোনো লোকজনের সাড়া শব্দ মিলিল না। কিছুক্ষণ অপেক্ষা করিবার পর আমার আগমনের বার্তাটি অন্তরে পাঠাইবার কোনো উপায় না দেখিতে পাইয়া যখন ফিরিয়া আসিব ভাবিতেছি, হঠাৎ কলিং বেলটা নজরে পড়িল। টিপিয়া দিলাম। কয়েক মিনিট পর একটি বয়স্কা মহিলা আসিয়া গেট খুলিয়া মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিল, কাকে চাই? উত্তর দিতে যাইতেই উপর হইতে বাধা আসিল। পলকমাত্র ব্যালকনির দিকে নজর পড়িতেই দেখিলাম মিতালি হাঁকিয়া কহিল, ওকে ভিতরে নিয়ে এসো। বলিয়া অপেক্ষা না করিয়া ভিতরে চলিয়া গেল। বৃদ্ধা কহিলেন, ভেতরে এসো। সাইকেলটিকে ভিতরে ঢুকাইয়া এক জায়গায় হেলান দিয়া বৃদ্ধার পশ্চাৎ অনুসরণ করিয়া নিচের একটি বড় ঘরের মধ্যে আসিয়া পড়িলাম। দেখিলাম বড় লোকের বড় ব্যাপার। ঘরটি বেশ দামি দামি আসবাবপত্রে সাজানো। দুদিকে 2টি বড় সোফা পাতা, মধ্যে একটি গোল বেতের টেবিল এবং তাহার উপর মোটা মেরুন রঙের কাঁচ পাতা। তাহারই উপরে একটি লম্বা ফুলদানি পাত্রে রজনীগন্ধার গোজ ঢোকানো। 3 দিকে বড় বড় কাচের জানালা এবং চকচকে কাপড়ের পর্দা লাগানো। এক পাশে একটি বই সাজানো আলমারি। তাহার মধ্যে বাংলার বরেণ্য সাহিত্যিক ও কবিদের নাম জলজল করিতেছে। সোফার কোল ঘেঁষিয়া অনেকটা মেঝে জুড়িয়া একটি মোটা রঙিন কাপড় পাতা। বড় হইয়া জানিয়াছিলাম ওটিকে কার্পেট বলে।
সম্মুখের দেওয়াল ঘেঁষিয়া একটি উঁচু টেবিলের উপর বড় টিভি বসানো, তাহার একটু উপরে একটি বড় ফ্রেমে একটা ফটো বাঁধানো। বোধ করি এ বাড়ির সদস্যদের। বাম পার্শ্বের বাঁধানো ফটোটি চিনিতে পারিলাম, ওটি মিতালি। রঙিন চশমা পরা, সালোয়ার কামিজে তোলা। হঠাৎ আমার পর্যবেক্ষণে বিঘ্ন ঘটিল, যেন উপর হইতে কাহার নামিবার পদশব্দ শুনিতে পাইলাম। লক্ষ্য করিলাম মিতালি নামিতেছে এবং তাহার পশ্চাতে সেই বৃদ্ধা মহিলাটি একটি ট্রে হাতে করিয়া তাহাকে অনুসরণ করিয়া আসিতেছে। মিতালি আসিয়া আমার বিপরীত সোফাতে বসিল। আজ ওকে দারুণ দেখিতে লাগিতেছে। ও বসিবার সাথে সাথে একটা সুমিষ্ট গন্ধে ঘরটা ভরিয়া উঠিল। হালকা গোলাপি রঙের ঘটি হাতা ফ্রকে ওকে ভারী সুন্দর দেখাইতেছে। ফ্রকটি হাঁটুর নিচ পর্যন্ত, বাকি খালি অংশটুকু দেখিয়া মনে হইল ঈশ্বর বোধহয় সবেমাত্র ওই অংশটুকু সমাপ্ত করিয়াছে। মাথার চুলগুলি পিঠের উপর ছড়ানো, গলায় সরু সোনার চেন চকচক করিতেছে। বৃদ্ধা ট্রে হইতে মিষ্টির প্লেট ও জলের গ্লাসটি টেবিলের উপর নামাইয়া রাখিয়া চলিয়া গেল। আমি মিতালির আতিথেয়তার বহর দেখিয়া অবাক হইলাম। ভাবিলাম, মানুষ মানুষকে না বুঝিয়া কতই না ভুল করিয়া বসে। মিতাদির মুখের কথাগুলি হঠাৎ মনে পড়িয়া আমার হাসি পাইল। অথচ ইহাকে কত ভুল বুঝিয়া ক্লাসের সবাই ইহার প্রতি কত অবিচার করিয়াছে। বেচারি আমার জন্যই আজ অন্য কলেজে ভর্তি হইতে বাধ্য হইয়াছে ভাবিয়া একটু অনুশোচনা হইল। মিতালি হাসিয়া বলিল, কি হলো ব্রত, কি ভাবছ? খাও। আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। আমি একটু লজ্জিত হইয়া বলিলাম, আই অ্যাম সরি মিতালি। মিতালি বলিল, আরে ওসব পরে হবে, এখন খেয়ে নাও দেখি। তুমি তো মিষ্টি খুব পছন্দ করো, তাই দিলাম। আগে খেয়ে নাও, পরে কথা হবে, আমি একটু আসছি। বলিয়া মিতালি বাহিরে চলিয়া গেল। বুঝিলাম আমার সম্মুখে বসিয়া থাকিলে আমি আরো লজ্জা পাইব, খাইতে পারিব না। তাই মিতালি আমাকে নির্বিঘ্নে খাইতে দিয়া চলিয়া গেল। সংকোচ না করিয়া তাড়াতাড়ি প্লেটটি হাতে তুলিয়া লইলাম। দীর্ঘদিনের রোগ ভোগের পর মানুষের যেমন লোভ বাড়িয়া যায়, আমারও ঠিক তেমনি ইদানিং একটু লোভ বাড়িয়াছিল। আবার তাহার উপর এত ভালো ভালো মিষ্টি দেখিয়া নিজেকে সংযত রাখিতে পারিলাম না। প্লেট শূন্য হইতে অবশ্য বেশি সময় লাগিল না। মিনিট 10 মধ্যে মিতালি আবার ফিরিয়া আসিয়া আমার সম্মুখে বসিল। আমি ততক্ষণে অনেকটা স্বাভাবিক হইয়া গিয়াছি। ও বসিতেই আমি ওর ভাইয়ের খাতা 2টি আগাইয়া দিতেই ও বলিল, তারপর ব্রত, তোমার মিতাদি কেমন আছে? ভালো। লক্ষ্য করিলাম খাতা 2টি দেখিল না, হাত হইতে লইয়া পাশে রাখিয়া দিল। তুমি কলেজে আবার কবে থেকে আসছো? এই গত সোমবার থেকে। ও, তা আমার বাড়ির ঠিকানা কোথায় পেলে? মিতাদি আমাকে দিল। তুমি বোধহয় শুনেছ আমি সুরেন্দ্রনাথে ভর্তি হয়েছি। জানতাম না, রিসেন্ট শুনেছি। ও, তা তুমি কতদিন কলেজে আসোনি? কে হয়েছিল? আমি সবিস্তারে সমস্ত খুলিয়া বলিলাম। দেখিলাম ওর মধ্যে তেমন কিছু প্রতিক্রিয়া হইল না। শেষে বলিল,
ভাইয়ের আর এ খাতার প্রয়োজন লাগবে না। তো যাই হোক, এনেছো যখন থাক। এইবার আমি ওর পাওনা 20টি টাকা বাহির করিয়া বলিলাম, এই টাকাটা ও রেখে দাও ব্রত, তোমার মায়ের জন্য কিছু ফল নিয়ে যেও। আমার একটু আজ তাড়া আছে, উঠি বলিয়া দ্রুত পদে ঘর হইতে নিষ্ক্রান্ত হইল। আমার মনে একটু খটকা লাগিল। মনে হইল মিতালি বোধহয় আমাকে করুণা করিতেছে। আমি খাতাটাকে কত যত্ন করিয়া লিখিলাম, একবারও ধরিয়া দেখিল না। আমার কথা দূরে থাকুক, আমার মায়ের অসুখের কথায় এতটুকু প্রতিক্রিয়া হইল না। মনে হইল অতি ধারালো অস্ত্রে কাটিয়া গেলে ধীরে ধীরে যেমন মানুষের চেতনাতে আসিয়া তাহার যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে, আমারও ঠিক সেইরূপ অবস্থা প্রাপ্তি ঘটিল। ইতিপূর্বে যে বস্তুগুলি আমার কণ্ঠ দিয়া নামিয়াছিল, এখন তাহারা ধীরে ধীরে কি একটা যন্ত্রণা ছড়াইয়া ধীরে ধীরে সেই পথ বাহিয়া উঠিবার উপক্রম করিতে লাগিল। এ যেন ভোজবাজির মতো ঘটিয়া গেল। ঘরে তখন কেহ ছিল না। মনের দুঃখে টাকা কয়টি খাতার পার্শ্বে রাখিয়া আমি ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া পড়িলাম। পরদিন ক্লাসে গিয়া দেখি মিতাদি আমার পূর্বে চলিয়া আসিয়াছে। বোধহয় ব্যাপারটা শুনিবার জন্য, কারণ আমি যে মিতালির বাড়িতে যাবই তাহা জানিত। সমস্ত শুনিয়া আমাকে সান্ত্বনার ভঙ্গিতে বলিল, ওসব ঝেড়ে ফেলে পড়ায় মন দে ব্রত, আর টাকাটা ফেরত দিয়ে ভালো করেছিস। আর তো তোর সঙ্গে দেখা হবে না, ওসব বাদ দে। তোকে এক চান্সে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এই 2 বছর ভালো করে খাট, বুঝলি? অবশ্য ইংরেজিতে তোর কোনো ভয় নেই, সবারই তো ওইটাই ভয়। ফার্স্ট ডিভিশন পেয়েও ইংরেজিতে ব্যাক। তোকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জানিস তো, মা সেদিন বলছিল, তুই একটা কিছু করলে তবে মাসিমা মেসোমশাই একটু সুখের মুখ দেখবে। তারপর একটু দুষ্টু হাসি হাসিয়া বলিল, আর তাছাড়া মনিকার কথাটাও তো তোকে ভাবতে হবে নাকি? কিরে? আমি বলিলাম, না মিতাদি, তুমি যা ভাবছো তা নয়, সত্যি ওকে ঠিক সে চোখে আমি ভাবি না, তুমি বিশ্বাস করো। কিন্তু ও তো ভাবে, তাও বলতে পারবো না। কেন? আসলে ও খুব শক্ত মেয়ে। হ্যাঁ মিতাদি। আরে বাঁদর, মেয়েদের ভালোবাসা ঠিক বোঝা যায় না, ওরা বুঝতে দেয় না, বুঝে নিতে হয়, বুঝলি? কি জানি, হয়তো হবে। কি জানো মিতাদি, আমি না ওর শক্ত আবরণটাকে কখনো ভাঙতে চেষ্টা করিনি। কেন? আসলে ওর ওই শাসনে কথাবার্তা আমার খুব ভালো লাগে। তুমি জানো, আমি ওর সামনে পড়লে না আমার সব যেন গুলিয়ে যায়। আমার অনেক ভুল ত্রুটি ও ধরে ফেলে। যেমন যেমন এই ধরো, আমি খেয়ে বেরিয়েছি কিনা, তারপর হঠাৎ হাতটা ধরেই বলবে, নখ কাটুনি কেন, চুলটা বড় লাগছে। তারপর হয়তো জামার কলারটা টেনে বলবে, হে মা, এ তো কাঁচা জামা নয়, তুমি পরা জামা পরে এসেছো। তারপর আরো কত কৈফিয়ত, সে আর কি বলবো। তবে জানো মিতাদি, ওর একটা
ভারী দোষ আছে। ওটা ঠিক আমার পছন্দ নয়। কি সেটা? সে আর কি বলবো। ধরো অনেকদিন পর মামার বাড়ি গিয়েছি, হয়তো একটা দিন কি দুটো দিন থাকবো। জানি ওর সঙ্গে গল্প করে বেরিয়ে সময়টা কাটাবো। তা সে তো ভালো কথা রে। ভালো কথা নয় মিতাদি। তা না, বাবু এমনভাবে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে, সত্যি কথা বলো তো বোতদা, মাসিমা কবে ফিরতে বলেছে? সত্যি করে বলবে কিন্তু। তারপর? তারপর আর কি, ওর মুখের দিকে তাকালে আমার সত্যিটাই বেরিয়ে পড়ে। বিশ্বাস করো মিতাদি, মিথ্যে বলতে পারি না। ভয় হয়, যদি মিথ্যা কথা জানতে পারে তাহলে হয়তো আর আমার মুখ দর্শন করবে না। তারপর কি করে? তারপর সত্যিটা জেনে নিয়ে যথাসময়ে আমাকে তাড়া দিয়ে পাঠিয়ে দেয়। আর তুমি বলছো ও আমাকে ভালোবাসে? দূর, আসলে আমরা দুজনে ভালো বন্ধু। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে ধরে রাখার চেষ্টা করবে না? তুমিও যেমন। দেখিলাম মিতাদি কিছুক্ষণ কোনো কথা বলিল না। তারপর একটু হাসিয়া বলিল, ওকে একবার দেখতে ইচ্ছে করছে রে ব্রত। দেখাবি? কেন দেখাবো না? এবার তো মায়ের সঙ্গে আসার কথা ছিল, শুধু মায়ের শরীরটা খারাপ হলো বলেই তো যাওয়া হলো না। আচ্ছা বেশ, এবার এলে আমি তোমাকে বলবো। দেখিতে দেখিতে প্রায় 1 বৎসর কাটিয়া গেল। একদিন দীপক আমাকে জানাইল, বেহালাতে নাকি এক্সিবিশন হইবে শুধুমাত্র হস্তশিল্পের উপরে। আমাকে বলিল ওখানে লেখা জমা দিবার জন্য। কলিকাতা চিনিতাম না, শুধুমাত্র মামার বাড়ি উপলক্ষে সোনারপুর ও গড়িয়াটা শুধু চিনিতাম। কথাটা অরুণবাবুকে জানাইলাম। উনি খোঁজ খবর লইয়া 2 দিন পরে আমাকে জানাইলেন কথাটা সত্য। বাবুকে বলিলাম। বাবু তো আনন্দের সহিত সম্মতি দিলেন। লেখায় লাগিয়া গেলাম। বেশ অনেকগুলি স্টাইলে লিখিলাম, বাবুকে দেখাইলাম। বাবু খুব অবাক হইলেন। দীপক আমার সহিত যাইবার সঙ্গে হইল। ও কলকাতা অনেকটা চেনে। দীপক আমার লেখা দেখিয়া বলিল, গুরু, এ করেছ কি? হ্যাঁ, এ লেখা বেহালার কেউ দেখেনি। প্রাইজ তোমার বাঁধা গুরু। নির্দিষ্ট দিনের 2 দিন আগে বাবু মাকে প্রণাম করিয়া বাহির হইয়া পড়িলাম। কথা ছিল দীপক স্টেশনে দাঁড়াইয়া থাকিবে। ট্রেন ছাড়িলে আমার মধ্যে 2টো উত্তেজনা কাজ করিতেছিল। প্রথমত আমার কলকাতায় যাওয়া, কলকাতা দেখা, আর দ্বিতীয়ত আমার হাতের লেখায় এক্সিবিশনে দেখানো হইবে, কত মানুষ দেখিবে। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়া মনটা দমিয়া গেল। প্রদর্শনীটি হইবে একটি গার্লস স্কুলের প্রাঙ্গণে। অফিস ঘরে হেডমিস্ট্রেস, সেক্রেটারি ও অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত। জোনাচারেক ইয়াং ছেলে মেয়েরা খুব ব্যস্ততার সহিত কাউন্টারের নাম, কোন কাউন্টার কোন শিল্পীর, কোথায় কাহাকে দিতে হইবে, এই সব হিসাব নিকাশ করিতেছে। তবে দেখিলাম আমার মতো শিল্পী তখনও হাজির হয় নাই। গিয়া শুনিলাম প্রতি শিল্পীকে নাকি পয়সার বিনিময়ে কাউন্টার লইতে হইবে। যাহার নামে যে কাউন্টার অনুমোদিত হইবে তিনি সেই কাউন্টারে তাহার দ্রব্য রাখিতে পারিবে। পূর্ব হইতে অবগত থাকিলে আসিতাম না। দীপক অনেক কাকুতি মিনতি করিল, কিন্তু কোনো ফল হইল না।
অবশেষে ফিরিয়া আসিবার প্রাক মুহূর্তে একটি আশ্চর্য ঘটনা ঘটিল, এবং সেটা দীপকের জন্যই। যখন কর্তাদের নিকট হইতে সাড়া মিলিল না, তখন দীপক একটু রাগান্বিত ভাবেই কর্তাদের উদ্দেশ করিয়া আমাকে বলিল, চল রে ব্রত, চল, তোর দরকার নেই টাকা দিয়ে কাউন্টার নেওয়ার। সেখানকার লোকের ভাগ্য খারাপ, বুঝলি তো, তোর এমন জিনিসটাকে দেখতে পেলে না, চল। বলিয়া রাগে আমাকে ঠেলিয়া বাহিরে লইয়া আসিল। মনটা বড় খারাপ হইয়া গেল। ধীর পদে ফিরিতে ফিরিতে যখন গেটের নিকট আসিয়া পড়িয়াছি, এমন সময় একটি ডাক শুনিয়া দাঁড়াইয়া গেলাম। ফিরিয়া দেখি একটি কর্মী দাদা আমাদের উদ্দেশ্যে ডাকিল, ও ভাই, এই যে শোনো। দীপক একটু আন্দাজ করিতে পারিল। আমার হাতে চাপ দিয়া আনন্দে বলিল, গুরু, বোধহয় আমাদের ডাকছে গো, চলো চলো, বোধহয় হয়ে যাবে। আমরা যখন পুনরায় ফিরিয়া আসিলাম, তখন দেখিলাম উপস্থিত সবার চোখে একটু কৌতূহলী ভাব। হেডমিস্ট্রেস প্রথমেই কথা বলিলেন, তোমাদের জিনিসটা কি, যা বেহালার মানুষ দেখেনি, কই দেখি। মহিলার বয়স আমার মায়ের বয়সী হইবে। দেখিতে সুশ্রী, চোখে চশমা, দুহাতে দুগাছি বালা, এক রঙের শাড়ি হইলেও তাহাতে চুড়িপাড় বসানো, কথায় ভদ্রতার ইঙ্গিত। আমার কিছু বলিবার পূর্বেই দীপক বলিয়া উঠিল, সত্যি ম্যাডাম, এই জিনিস কেউ দেখেনি, তবে এটাকে ছবি বলতে পারেন, একটু আলাদা ধরনের ছবি। ইতিমধ্যে একজন বয়স্ক চশমা পরা ভদ্রলোক, বোধহয় স্কুলের সেক্রেটারি হইবে, তিনি বলিয়া উঠিলেন, তা কি ছবি তোমাদের দেখি? একজনকে নাম ধরিয়া বলিলেন, পূজা, আমাদের দমদমের ওই শিল্পীটার ছবিগুলোর বান্ডিলটা একবার এদের দেখাও তো, এরা একটু দেখুক। তারপর একটু ব্যঙ্গের হাসি তুলিয়া বলিলেন, তা কই দেখি তোমাদের ছবি। ইতিমধ্যে আমি প্লাস্টিকের ব্যাগ হইতে মোড়কটা বাহির করিয়া ম্যাডামের হাতে দিলাম। ম্যাডাম অতি যত্নে মোড়কটি খুলিতে লাগিলেন। সবাই যেন দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া উঠিল। প্রথম লেখাটি বাহির হইবার সঙ্গে সঙ্গে ম্যাডাম তাহাতে চোখ বুলাইয়াই আমার দিকে চাহিয়া বলিলেন, এটা তুমি লিখেছ? আমি আনন্দের সহিত বলিলাম, আগে হ্যাঁ ম্যাডাম। কই দেখি ম্যাডাম, বলিয়া ভদ্রলোকটি হাত বাড়াইলেন। ম্যাডাম তাহার হাতে লেখাটি দিতেই দেখিলাম এক মুহূর্তে ব্যঙ্গাত্মক উদ্দীপনা তাহার মুখ হইতে তিরোহিত হইল। তাহার মুখের ভাব দেখিয়া ম্যাডাম আরেকটি লেখা বাড়াইয়া বলিলেন, কি হলো আপনার? এই নিন, এটা দেখুন। আমার তো মনে হয় ও খারাপ কিছু বলেনি, আপনাদের বেহালার মানুষ দেখতে পেত না। তারপর একে একে সবগুলি দেখা শেষ হইলে ভদ্রলোক চশমা খুলিয়া অপরাধ স্বীকারের ভঙ্গিতে বলিলেন, বসো বাবা, বসো। সত্যি দেখালে বটে, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। দীপককে উদ্দেশ করিয়া, তুমি ঠিক বলেছ বাবা, তোমরা না এলে এ জিনিস এখানকার লোকের দেখা হতো না। তোমাদের কিছু দিতে হবে না, তোমরা কাউন্টার পাবে। হ্যাঁ, আমাদের নাম ঠিকানা লিখিয়া দিতে বলিলেন। আমরা নাম ঠিকানা এবং
আমার গ্রামের একজনের বাড়ির ফোন নাম্বার লিখিয়া দিয়া বাহির হইয়া আসিলাম। সারা রাস্তাটা দীপক খুব মজা করিতে করিতে আসিল। সপ্তাহ খানেক হইতে চলিল। একদিন হঠাৎ পাশের বাড়ির শিবপ্রসাদ আসিয়া জানাইল আমার নামে ফোন আসিয়াছে এবং নম্বর দিয়াছে কথা বলিবার জন্য। আনন্দে দিশেহারা হইয়া কাগজখানা লইয়া বাঁশমোড়ের ফোন বুথে চলিয়া গেলাম। ফোন করিয়া জানিলাম আমি বিচারক মণ্ডলীর বিচারে প্রথম হইয়াছি এবং আগামী রবিবার সান্ধ্যানুষ্ঠানে পুরস্কার দেওয়া হইবে। শুনিয়া সারা গায়ে কাঁটা দিয়া উঠিল। বাড়ি না ফিরিয়া সোজা বাবুর দোকানে যাইলাম। বাবু শুনিয়া আমার মুখটা ধরিয়া 2 গণ্ডে 2 স্নেহ চুম্বন করিলেন। মা শুনিয়াও খুশি হইলেন। পরদিন কলেজে একটু পূর্বে হাজির হইলাম, কারণ আমার মধ্যেকার আনন্দের উত্তেজনা যতক্ষণ না সহস্রাধারে বাহির হইতেছে আমি যেন স্বস্তি পাইতেছিলাম না। কিছুক্ষণের পর একে একে সবাই আসিতে লাগিল। দীপক আসিতেই প্রথমে উহাকে বলিলাম। ও শুনিয়া আনন্দে কি করিবে ভাবিতে না পাইয়া আমাকে জড়াইয়া ধরিল। মিতাদি শোনা মাত্র ব্যাগ হইতে একটি 50 টাকার নোট বাহির করিয়া দীপকের হাতে দিয়া বলিল, এই দেখ, তোরা দুজনে ক্যান্টিনে গিয়ে যা ইচ্ছা হয় খেয়ে আয়, যা। ইতিমধ্যে ক্লাসের মধ্যে কথাটা রাষ্ট্র হইয়া গেল। অরুণ স্যার আসিলে কথাটা শুনিলেন, বলিলেন, তাই নাকি? আমি জানতাম এমন কিছু একটা হবে। নির্দিষ্ট দিনে সকাল সকাল খাইয়া বাবু মাকে প্রণাম করিয়া বাহির হইয়া পড়িলাম। স্টেশনে দীপকের সহিত সাক্ষাৎ হইল। কিন্তু দুঃখের বিষয়, পূর্বে ও জানাইয়াছিল আমাকে পৌঁছাইয়া দিয়া হাওড়ায় যাইবে। ওর কাকা নাকি দিল্লি থেকে আসছেন, তাহাকে লইয়া আসিতে হইবে। সন্ধে 8টা নাগাদ তিনি ট্রেন হইতে নামিবেন, তাই আমার আর বাড়ি আসা হইবে না। বাবু বলিয়া দিয়াছেন অত রাত্রে আসিবার দরকার নাই, তাই মামার বাড়ি গিয়া থাকিব। সর্বদাই একটা চাপা উত্তেজনা মনের মধ্যে পাক খাইয়া ফিরিতেছিল। পুরস্কার দেখিয়া মনিকার অবস্থাটা কেমন হয় দেখিবার জন্য। হঠাৎ দীপক মিতালির কথা তুলিয়া বলিল, জানো গুরু, তোমার রানী সাহেবা যদি জানতে পারত, নির্ঘাত তোমার প্রেমে পড়ে যেত। ভালো কথা গুরু, ওর ভাইয়ের সেই খাতার ব্যাপারটা কি হলো? ওকে দাওনি? মিতালির বাড়িতে যাইবার কথাটা ও জানিত না, তাই ওকে সব খুলিয়া বলিলাম। ও শুনিয়া বলিল, ও তা এরপর আর দেখা হয়নি? না। আসলে কি জানো গুরু, বড় লোকের ব্যাপার তো এমনি হয়, ওসব বাদ দাও। স্কুল প্রাঙ্গণের নিকটে আসিয়া অবাক হইয়া গেলাম। মেলা বেশ জমিয়া উঠিয়াছে, বহু লোকের আগমন ঘটিয়াছে। সুন্দর করিয়া ফুল ও রঙিন কাপড় দিয়া সাজানো হইয়াছে। প্রতিটি কাউন্টারের পশ্চাতের দেওয়ালে বড় বড় হরফে শিল্পীর নাম লেখা কাগজ সাঁটা। কোনোটাতে সাদা, কোনোটাতে রঙিন চাদর বিছাইয়া তাহার উপর শিল্পীর সৃষ্টিকে সযত্নে রাখা হইয়াছে। সকল কাউন্টারের উচ্চতা একই, কোমর পর্যন্ত। আমি আর দীপক ঘুরিতে ঘুরিতে আমার কাউন্টারের একটু অদূরে আসিয়া দাঁড়াইয়া গেলাম। দেখিলাম কয়েকজন দর্শক আমার কাউন্টারের নিকটে দাঁড়াইয়া
আমার লেখাগুলি দেখিতেছে এবং নিজেদের মধ্যে কি আলোচনা করিতেছে। উহারা দুইজনেই প্রায় আমার সমবয়সী এবং উহাদের মধ্যে একজন একটু বয়স্কা মহিলা, তবে পশ্চাৎ হইতে মনে হইল এই স্কুলের হেডমিস্ট্রেস, বোধহয় ওনার ছাত্রীদের কিছু বুঝাইতেছেন। উহাদের মধ্যে একজন বলিল, আরে দাঁড়া না, একটু পরেই তো দেখতে পাবি। দীপক কথাটা শুনিতে পাইয়া বলিল, গুরু, তোমাকে দেখার জন্য কতকে আরো আসবে, দেখতে পাবে। হঠাৎ কাঁধের উপর কাহার স্পর্শ অনুভব করিলাম। ফিরিয়া দেখি একটি ছেলে, বোধহয় এখানকার কোনো কর্তা ব্যক্তি হইবে। সে বলিল, ম্যাডাম ডাকছেন। ও, চলুন বলিয়া ছেলেটিকে অনুসরণ করিতে গিয়া বাধা পাইলাম। দীপক বলিল, গুরু, আর তো আমার থাকা যাবে না, এবার আমি যাব। দীপক চলিয়া গেল। হঠাৎ আবার ছেলেটি পশ্চাৎ ফিরিয়া ডাকিয়া কহিল, আরে কি হলো, এসো। যাইতে যাইতে ছেলেটি বলিল, জানো ভাই, ম্যাডাম কতবার তোমার খোঁজ করছিলেন। তুমি এলে যেন খবর দেওয়া হয়। ম্যাডামের কয়েকজন আত্মীয় এসেছেন তো, তারা তোমাকে দেখার জন্য পাগল। ম্যাডাম তাদের নিয়ে একটু তোমার লেখা দেখাতে গিয়েছে। বলিতে বলিতে ম্যাডামের ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলাম। এটি তাহার অফিস ঘর। দেখিলাম তিনটি মেয়ে তাহার সম্মুখে চেয়ারে বসিয়া। উনি আমাকে দেখা মাত্র হাসিয়া ডাকিলেন, এসো অনুরাগ, এসো এসো। আরে দেখো না, আমার এই অতিথিরা তোমাকে দেখবার জন্য পাগল হয়ে যাচ্ছে। কেবল বলছে, আসবে তো মাসিমা। আমি বললাম, আসবে না মানে? অবশ্যই আসবে। সঙ্গে সঙ্গে তাহার তিনটি অতিথি আমার দিকে মুখ ঘুরাইয়া একসঙ্গে তাকাইল। আমি চাহিয়া হাসিয়া ফেলিলাম বটে, কিন্তু একটু অবাক হইয়া গেলাম। ওই তিনজনের মধ্যেই একজন মিতালি। মিতালি আমাকে দেখিয়া হাসিয়া বলিল, আরে ব্রত, তুমি? কিন্তু মাসিমা বলল অনুরাগ। আমাদের আলাপে ম্যাডাম অবাক হইয়া বলিলেন, সে কি রে মিতালি, তুই ওকে চিনিস? মিতালি হাসিয়া বলিল, বারে, আমি তো ওর সাথে একই কলেজে পড়তাম। ওর নাম তো ব্রত। আবার আমার দিকে হাসিয়া বলিল, কি ব্যাপার ব্রত, তুমি আজকাল ছদ্মনাম ব্যবহার করছো নাকি? হ্যাঁ? আমি একটু হাসিয়া বলিলাম, করলাম। কিন্তু কেন? এমনি। তারপর চেয়ারে বসা মাত্র মিতালি আমার হাত ধরিয়া টানিয়া বলিল, চলো ব্রত, একটু বেরিয়ে আসি, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। মাসিমাকে উদ্দেশ করিয়া বলিল, আমরা একটু বেড়াতে যাচ্ছি মাসিমা, অ্যানাউন্স হলেই চলে আসবো। তোরা যাবি? ওদের দুজনের একজন বলিল, তুমি যাও দিদি, আমরা যাব না। অগত্যা আমাকে যাইতে হইল। বাহিরে আসিয়া বলিল, একটা কথা বলবো? বলো না। বলছিলাম, এই লোকজনের ভিড়ের মধ্যে আর যাবে? তার চেয়ে বরং চলো একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসি, গল্প করা যাবে, অনেকদিন পরে দেখা। এসো। বলিয়া আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়া মিতালি আমার একটা হাত ধরিয়া সিঁড়ি বাহিতে আরম্ভ করিল। দেখিতে দেখিতে আমরা ছাদে আসিয়া পৌঁছিলাম।
ছাদে তখন কেহ নাই। আজ মিতালির সহিত দেখা হইবার পর হইতে আমি কিছুতেই পূর্বের মিতালির সহিত এই মিতালিকে মিলাইতে পারিতেছিলাম না। আশেপাশের বড় বড় বাড়ির আলো ও রাস্তার আলোর ছটা আসিয়া একটা আবছা আলোয় সমস্ত ছাদটা যেন ছাইয়া ফেলিয়াছে। একে অপরকে সুস্পষ্ট না হইলেও স্পষ্ট চিনিতে অসুবিধা হয় না। দেখিলাম খান দুই বেঞ্চি মুখোমুখি পাতা রহিয়াছে। বোধহয় ইতিপূর্বে ইহারা এইখানে বসিয়াছিল। আমরা মুখোমুখি বসিলাম। আমি চুপ করিয়া ভাবিতেছিলাম, কি বলিব, মিতালি কি বলিবে। কিন্তু বেশিক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ মিতালি বলিল, জানো ব্রত, মাসিমা তোমার লেখার প্রশংসা করে আমাকে 3 দিন আগে ফোন করে। আমি বললাম, তোমার চেয়ে অনেক ভালো লেখা দেখেছি মাসিমা। কিন্তু মাসিমা শুনল না। আমাকে বলল, তুই পারিস তো আমার সঙ্গে চল, তবু দেখতে পাবি। সত্যি বলতে কি, তোমার কাউন্টারে অনুরাগ নামটা দেখে না আমার মনে হলো হয়তো হতে পারে তোমার মতো আরেকজন লিখতে জানে। তাই কৌতূহল হলো শিল্পীটাকে দেখার জন্য। অবশ্য মাসিমার কাছে পূর্বে অনুরাগ নামটা শুনেছিলাম। তা তুমি এমন করলে কেন? হ্যাঁ, ছদ্মনাম দিলে? কি জানি, বললাম তো এমনি। হঠাৎ মিতালি বলিল, আচ্ছা ব্রত, তোমার বান্ধবী হয়েছে? আই মিন, কোনো বান্ধবী আছে? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, আছে তো। হঠাৎ কি জানি ও সহজভাবে আমার সহিত মিশিতে চাহিতেছে বলিয়া, নাকি হাজার মানুষের সম্মুখে প্রথম পুরস্কার আজ লইতে চলিয়াছি বলিয়া আমার সাহসটা হঠাৎ বাড়িয়া গিয়াছিল। ও সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করিল, আছে? কে? কোথায় বাড়ি? তার নাম কি? লাগাম আলগা হইয়া আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তার নাম মিতালি। হঠাৎ এমন অপ্রত্যাশিত উত্তর শুনিয়া ও চুপ করিয়া গেল। একটু সামলাইয়া বলিল, ধ্যাৎ, তাই? কেন, তুমি কি আমার বন্ধু হতে পারো না? না, তা হতে পারবো না কেন? তবে তো লেঠা চুকেই গেল নাকি? ছিপুরে যেমন মাছকে খেলাইতে মজা পায়, আমারও ঠিক তেমনি আজ বাগে পাইয়া মিতালিকে খেলাইতে ভালো লাগিতেছিল। আমি বলিলাম, আমি কিন্তু বন্ধু হতে রাজি আছি। তুমি রাজি? ও একটু চুপ করিয়া থাকিয়া বলিল, না, মানে তোমার অবস্থা তো মিতাদির মুখে শুনেছি, সেটা কখনোই সম্ভব হবে না। কেন হবে না? কেন? ও একটু চুপ করিয়া থাকিয়া বলিল হঠাৎ, আচ্ছা ব্রত, তোমার অ্যাম্বিশন কি বলো তো? মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমার মনের সত্য ইচ্ছাটা ওকে বলিলাম। আমি হোমিওপ্যাথি ডাক্তার হতে চাই মিতালি। হ্যাঁ, ভালো হোমিওপ্যাথি ডাক্তার। ও অবাক হইয়া আমার মুখের পানে তাকাইয়া বলিল, সে কি, তুমি শেষে হোমিওপ্যাথি ডাক্তার হবে? এমন বোধ তোমার মাথায় কে চাপালো? আমার বাবার খুব ইচ্ছা। কেন, এতে অবাক হবার কি আছে? দেখিলাম ও আমার হোমিওপ্যাথিক ডাক্তার হওয়ার ইচ্ছাতেই যেন তাচ্ছিল্যের সুরে বলিল, ওতে কি আমাদের সংসার চলবে? চলবে না।
তোমাকে আরো বড় কিছু হতে হবে, তাহলেই হয়তো মা রাজি হতে পারে। আমার বেশ মজা লাগিতেছিল। একটু হাসিয়া বলিলাম, কেন, ভালো হোমিওপ্যাথের কি সংসার চলে না? যথেষ্ট চলবে মিতালি। আমার বাবু কি বলেন জানো? কি? আমার বাবু বলেন, কোনো কাজকে ছোট দেখা উচিত নয়, ছোট ভাবা উচিত নয়। সে জুতো সেলাই হোক আর কল সারানোর কাজ হোক, ঠিক যথাযথভাবে শিখলে তার কোনোদিন অসুবিধা হয় না। ও বলিল, তোমার বাবু বোধহয় জানেন না, যত বড় হোমিওপ্যাথিক ডাক্তার হোক, তার বউয়ের ভালো ব্লাউজ কেনার পয়সা জোটাতে পারে না। মানুষকে রাগাইলে যেমন সত্যটা বাহিরে আসিয়া পড়ে, আজ ঠাট্টা করিতে গিয়া মিতালির মধ্যে সেই দশাটা আমার সম্মুখে বেআব্রু হইয়া পড়িল। প্রাচুর্যের দাম্ভিকতাকে আর ঢাকিয়া রাখিতে পারিল না। আমি যে তাহাকে স্রেফ বন্ধু ভাবিয়াছিলাম, কিন্তু দেখিলাম ও তাহার অনেক ঊর্ধ্বে ভাবিয়া বসিয়া আছে। আমি ধরা দিলাম না। মনিকার সহিত ইহার দূরত্ব বহু যোজনের। আমি আর কথা বাড়াইবার সুযোগ পাইলাম না। ওদিকে অনুষ্ঠান শুরুর অ্যানাউন্স হইতে উঠিয়া পড়িলাম। পূর্বেই বলিয়াছি আমি প্রথম হইয়াছি। পুরস্কার গ্রহণের পর মিতালি বলিল, তুমি কিসে যাবে ব্রত? আমাদের গাড়িতেও যেতে পারতে, আমরা সবাই একসাথে যেতাম। তুমি তো সোনারপুরে নামবে। আমি বলিলাম, তোমার মাসিমার ফিরতে এখন দেরি হবে, তাছাড়া স্টেশন থেকে অনেকটা হাঁটতে হবে আমাকে। সেদিনের পর হইতেই অনেক দিন আর আমাদের সাক্ষাৎ হয় নাই। আমি আমার পড়াশোনার জগতে সম্পূর্ণ ডুবিয়া গেলাম। দেখিতে দেখিতে প্রায় 2 বৎসর কাটিতে গেল। সামনে উচ্চ মাধ্যমিক, যেমন করেই হোক আমাকে পাশ করিতেই হইবে। পরীক্ষার সিট পড়িল ক্যানিং স্কুলে, বয়েজে ছেলেদের আর গার্লসে মেয়েদের। ইংরাজি পরীক্ষার দিন একটু পূর্বে হাজির হইয়া নোটসগুলো একটু ঝালাইয়া লইবার জন্য লর্ড ক্যানিংয়ের কুটির সন্নিকটে একটি লঞ্চের মধ্যে গিয়া বসিয়াছিলাম। তখনও আমার সতীর্থরা কেহ আসে নাই। একেবারে নিরিবিলি স্থান। তখন নদীতে জল অল্প ছিল। জোয়ার ধীরে ধীরে বাড়িতেছিল কি নামিতেছিল তাহা ঠিক ঠাহর হইল না। তবে মাঝে মাঝে লঞ্চের গায়ে মৃদু ছলাৎ ছলাৎ ঢেউয়ের আচার খাইবার শব্দ পাইতেছিলাম। আমি ভাবিয়াছিলাম, পরের ট্রেনে সবাই আসিয়া পড়িবে এবং যথাসময়ে আমি ফিরিতে পারিব। ওদিকে জলের মাত্রা যে ক্রমশ আমার নামিবার সিঁড়িটাকে গিলিতে শুরু করিয়াছে, আমি টের পাই নাই। হাতে ঘড়িও ছিল না। আপন মনে পড়িতেছিলাম। হঠাৎ একটি ভয়ার্ত চিৎকারে আমার সম্বিত ফিরিল। পশ্চাৎ ফিরিতেই দেখি মিতালি। ও কখন আসিয়া যে বসিয়াছিল আমি জানিতে পারি নাই। ওর কলেজের সিট যে আমাদের এই স্কুলে পড়িয়াছে তাহা জানিতাম না। আসলে আমি দ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়া পড়িতেছিলাম, তাই ও আমাকে চিনিতে পারে নাই। এখন জল এতটাই সিঁড়িটাকে ঢাকিয়া ফেলিয়াছে, ও নামিতে ভয় পাইয়া চিৎকার করিয়া উঠিয়াছে। আমি নিকটে যাইতেই ও অবাক হইল এবং জল দেখাইয়া বলিল, ও মা, আমি কি করে নামবো ব্রত? দেখো জল কতটা বেড়ে গেছে, পরীক্ষার সময়ও তো এসে গেল। আমি অভয় দিয়া বলিলাম, কোনো ভয় নেই মিতালি, আমি আছি তো। দাঁড়াও, আমার প্যান্টটা গুটিয়ে নিই, আর তুমিও ব্যাগটা রেখে
তোমার প্যান্টটা গুটিয়ে নাও, এখানে তো কেউ নেই। হাঁটু পর্যন্ত গুটিয়ে না নিলে ঢেউ বাধা পেতে পারে, হয়তো নামতে পারবে না। তাড়াতাড়ি নাও। এমন বিপদের সম্মুখীন হইয়াও ও একটু মুচকি হাসিয়া বলিল, কিন্তু তুমি তো আছো, বলিয়া প্যান্ট গুটাইতে লাগিল। প্রথম দেখার অভিজ্ঞতা মনে পড়িতেই আমি অন্যদিকে মুখ ফিরাইলাম, কিন্তু তাকাইতে হইল নামিবার সময়। আমি বলিলাম, শোনো, আমার হাতটা ধরো আর তোমার ব্যাগটা আমার কাছে দাও, তুমি সামলাতে পারবে না। তারপর অতি সন্তর্পণে ধীরে ধীরে ওর হাত ধরিয়া পাটাতন বাহিয়া নামিতে লাগিলাম, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও ওর পায়ের দিকে আমার নজর পড়িল। কেননা ওর পা পাটাতনের ঠিক স্থানে পড়িতেছে কিনা তাহা দেখিবার জন্য, নইলে দুজনের পড়িবার সম্ভাবনা অবধারিত। এক পলকের জন্য ওর ডান গোড়ালির একটু উপরে থাকা ছোট্ট জরুলটা আমার চোখে পড়িল। অতি কষ্টে আমরা পাড়ে আসিয়া উঠিলাম। রাস্তায় বিশেষ কোনো কথা হইবার সুযোগ হইল না, কারণ সময় অতি সংক্ষেপ। দুজনে দুজনের জায়গায় প্রবেশ করিলাম। শেষ পরীক্ষার দিন ও আবার আমাকে প্রশ্ন করিল, আমি কি হতে চাই। এইবার আমার জিদ চাপিয়া বসিল। আমি সত্য সত্যই বলিলাম, সেবারে তো বললাম আমি হোমিওপ্যাথিক ডাক্তার হব। ও রাগিয়া বলিল, তুমি অন্য কিছু তাহলে হবে না? না মিতালি, এটা আমার বাবুর ইচ্ছা। ও একটু তাচ্ছিল্যের সুরে মুখ বাঁকাইয়া বলিল, বাবু, তোমার বাবু ভবিষ্যতের কতটা জানেন? হ্যাঁ, আসলে কি জানো ব্রত, এইগুলোকেই বলে শিক্ষার অভাব। এদের চোখে বড় হওয়ার স্বপ্ন থাকে না। আমি আর থাকিতে পারিলাম না। সঙ্গে সঙ্গে ওকে বাধা দিয়া শান্তভাবে বলিলাম, থাক মিতালি, থাক। তুমি আর আমার বাবুর সম্পর্কে কোনো কথা বলো না, প্লিজ। দেখো মিতালি, পৃথিবীতে সবার চিন্তা যে এক হবে তা তো হতে পারে না। ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় র্যাঙ্কের ছেলেরাই সর্বগুণের অধিকারী, তারাই বড় বড় চাকরি পাবে তার তো মানে হয় না। যে 50 রোলে বসে আছে তাকে অবজ্ঞা করা ঠিক নয় মিতালি। আজ যে ছেলেটা বিডিও হয়ে বসে আছে না, তার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সেই হয়তো প্রতিদিন ক্লাসে পড়াই পারত না, আর তার আন্ডারে যে কেরানিটা আছে সে কিন্তু ক্লাসের ফার্স্ট বয় ছিল। তাই বলছি, কাউকে ছোট করো না। ওরা কিন্তু প্রত্যেকেই ওদের বাবা মায়ের আদর্শে বড় হয়েছে। একটু থামিয়া বলিলাম, এখনো তো এমন হতে পারে তোমার সম্বন্ধ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে হলো, তখন কি করবে? ওর সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইয়া বলিল, কি বললে? আমি হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে বিয়ে করব? কখনোই না। সারা জীবন আইবুড়ো থাকতে হয় তাও থাকব, কিন্তু ওটা মেনে নেব না। বলিয়া অপেক্ষা মাত্র না করিয়া সেই যে চলিয়া গেল, আর আমাদের দেখা হয় নাই। আজ এত বৎসর পরে সেই মিতালিকে এমন অবস্থায় দেখিয়া বড় কষ্ট হইতেছিল। অহংকারের ফল যে ঈশ্বর হাতে হাতে এমনভাবে দেখাইয়া দিবে আমি ভাবিতে পারি নাই। নিজেকে শক্ত করিয়া আমার ন্যায্য ফির কথাটা ভাণ্ডারীকে বলিতে বলিলাম।
বৃদ্ধা শুনিয়া একটু অবাক হইল। ঘরে গিয়া কি বলিল জানি না, এবং সঙ্গে করিয়া কত লইয়া বাহির হইল তাহাও জানি না। আসিয়া বলিল, ডাক্তারবাবু, বৌমা বলতেছিল আজ এইটা নাও, কাল তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো কোন। আমি সঙ্গে সঙ্গে একটু রুক্ষ গলায় বলিলাম, আমি ধারে রোগী দেখি না, আমার টাকা মিটিয়ে দাও। ঘর হইতে ক্ষীণ আওয়াজ আসিল বৃদ্ধাকে উদ্দেশ করিয়া, এখানে একটু শুনে যা। বৃদ্ধা ঘরে প্রবেশ করিল। আমার কম্পাউন্ডার ভাণ্ডারী একটু অবাক হইল, কারণ কখনো আমি আমার ফিস লইয়া কারো সহিত এমন ব্যবহার করি না। তাই মৃদু কণ্ঠে বলিল, কাল তো দেবে বলল। বৃদ্ধা আসিয়া পড়ায় কথাটা বাধা পাইল। একটা কি যেন হাতে লইয়া আমার দিকে বাড়াইয়া বলিল, ডাক্তারবাবু, এটা বৌমা দিল, আর তো কিছু নেই, পরে টাকা দে ছেড়ে আনবে কোন। এটা তুমি নিয়ে যান। জিনিসটি হাতে লইয়া দেখিলাম একটি সোনার বালা। হালকা আলোতে বুঝিতে অসুবিধা হইল না এটি মিতালির বিবাহের। একটু ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া ঝিয়ের হাতে ফেরত দিয়া বলিলাম, এটা রেখে দাও, ওকে নষ্ট করতে মানা করো। বলিয়া আর অপেক্ষা মাত্র না করিয়া ধীরে ধীরে বিদায় লইয়া চলিয়া আসিলাম। বোধ করি আমার কথাটা মিতালি শুনিতে পাইয়াছিল। বালাখানা দেখা মাত্র কি এক যন্ত্রণা যেন সানাইয়ের রূপ লইয়া এমনভাবে আমার কর্ণে বাজিতে আরম্ভ করিয়াছিল যে ইতিমধ্যে ভাণ্ডারী কত কি বলিয়া গেল কিছুই যেন শুনিতে পাইলাম না। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন অপরাহ্নের সানাই গল্পের শেষ অংশ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে। নমস্কার।